Hello, this is Monty. I am one of the trainers at PT by Dr. Ahmed Academy. In addition to English speaking trainers, we also support students and candidates through native speakers. We have trainers who assist Hindi, Urdu, Egyptians, Nepali, and Bangla speaking candidates to help them feel more comfortable. Today, I will conduct this session in Bangla to make it easier for Bangla speaking candidates to understand. তো আজকে আমি সেশনটা বাংলাতে কন্টিনিউ করছি যাতে পিটির কিছু রিসেন্ট চেঞ্জেস এবং কিছু ওয়েটেজ অ্যালগোরিদম এবং মেথস নিয়ে ডিসকাস করব যাতে আপনারা ফিউচারে একটা ডিটেল ইনফরমেশন পান একটা অ্যাকুরেট একটা ইনফরমেশন পান যেটা আপনাদের পরবর্তীতে ডিজাইন স্কোর পেতে আপনাকে হেল্প করবে। তো আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে কিছু রোড ম্যাপ দেখানো হয়েছে, হ্যাঁ, যেখানে 6টা আছে। তো ফার্স্ট এরটা হচ্ছে আপনার স্কোরিং ফান্ডামেন্টালস, হ্যাঁ, কোন কোন স্কোরগুলো আপনার কিভাবে আপনাকে ইম্প্যাক্ট ফেলতেছে আপনার এক্সামগুলোতে এবং এদের ওয়েটেজগুলো কীরকম হয়। তারপর ধরেন স্কোরিং মডেলটা কিভাবে হয় থ্রু আউট দি 4টা সেগমেন্ট যেটা আছে এগুলোর মধ্যে। এবং 3 নম্বর পয়েন্টে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ওয়েটেজগুলো কীরকম। আপনার এই 4টা মডিউলের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন্স আছে, কার ওয়েটেজটা আসলে কীরকম হয়। তো সেই সাথে আমরা ডিসকাস করব কিছু মিথস নিয়ে, হ্যাঁ, যেটা নিয়ে আমরা যারা এক্সাম দিই আমাদের মধ্যে বেশ কিছু এরকম ধারণা থাকে যে এরকম মনে হয়। তো জিনিসগুলোকে আমরা আরেকটু এখানে ডিসকাস করব এবং এই মিথসগুলোকে আমরা ধরেন এখানে এলাবোরেট করব, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি কী হয়। তো 5 নম্বর পয়েন্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে এই এক্সাম যেগুলো দিই ওই এক্সামগুলোর হচ্ছে আপনার পোস্ট অ্যানালাইসিস, হ্যাঁ, যে আমরা কিভাবে বুঝবো যে কোন কোন টেস্টটাতে বা কোন সেকশনটাতে আমাদের হচ্ছে আসলে কীরকম ইমপ্রুভমেন্ট দরকার, হ্যাঁ, বেসড অন দ্যাট অ্যানালাইসিস যে আমরা বার গ্রাফ বা ডিটেলস যে অ্যানালাইসিসটুকু পাই। এবং সব শেষে আপনার ট্রেনার এন্ড থেকে কিছু রিকমেন্ডেশন থাকবে। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আসলে একটা হাইব্রিড স্কোরিং অ্যাপ্রোচ সম্পর্কে বলা হয়েছে। আমরা এখানে যে 4টা সেকশনস, 4টা যে মডিউল থেকে থাকে এখানে স্পিকিং, রাইটিং, রিডিং অ্যান্ড লিসনিং। তো এই সবগুলাকে আসলে 25% যোগ করে আসলে যে 100% এরকম করা হয়। এবং প্রত্যেকটা সেকশনে হচ্ছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ কোয়েশ্চেন্স থেকে থাকে। তো এখানে যে ওভাল স্কোর বা এখানে যে 4 রকমের কমিউনিকেটিভ স্কিলসের স্কোর থাকে, এটা অ্যাকচুয়ালি 10 to 90 পয়েন্টস পর্যন্ত হয়। যেখানে হচ্ছে আপনার আসলে 10 মার্কস ওরা এমনি আপনাকে দিয়ে থাকে। তো আপনার অ্যাকচুয়ালি পরীক্ষায় 80 মার্কসের মধ্যে স্কোর তুলতে হয়, যেটার সাথে 10 যোগ করে ওরা আউট অফ 90 একটা স্কোর ওরা ডিফাইন করে থাকে। আচ্ছা, তো পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, এখানে আসলে আমরা ডিসকাস করবো হচ্ছে আপনার এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স এর স্কোরিংগুলো সম্পর্কে এবং হচ্ছে এখানে কিছু পয়েন্টস এর ফ্যাক্টস এন্ড ফিগার্স আছে। হ্যাঁ, তো ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারিং পয়েন্টস। এখানে হচ্ছে আপনি যদি একটা সঠিক আনসার দিয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন। এবং যদি আপনার আনসারটা ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি 0 পাচ্ছেন। বাট কিছু ক্ষেত্রে আপনার ধরেন কিছু পার্শিয়াল ক্রেডিট দিয়ে থাকে। যেমন আমরা যদি কোনো স্পিকিং সেকশনের ক্ষেত্রে বলে থাকি, রিড অ্যালাউড বলেন, তারপর ধরুন হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন, ডেসক্রাইব ইমেজ, এগুলোতে কিন্তু আপনার ধরেন কিছু পার্শিয়াল স্কোরের উপর বেস করে কিছু অ্যাকুরেসি ডিপেন্ড করে আপনার ধরেন এই আপনার পয়েন্টস বা স্কোরগুলো দিয়ে থাকে। ওয়ারেস যেটা আপনি শুরুতে বলতেছিলাম যে 1 পয়েন্ট হলে কারেক্ট বা শূন্য হচ্ছে আপনার ইনকারেক্টের জন্য, সেটা আপনার রিডিংয়ের ক্ষেত্রে মোর অ্যাপ্লিকেবল বা কিছু স্পিকিংয়ের ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার দিলেন আপনি 1 পেলেন, যদি ভুল হয় তাহলে আপনার 0। তো এখানে সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে স্কোরিং গেট কিপার্স। হ্যাঁ, স্কোরিং গেট কিপার্সের ক্ষেত্রে যে জিনিসটা এমফাসাইজ করা হচ্ছে সেটা হচ্ছে আপনার ধরেন কন্টেন্ট, যে আপনার এখানে যে কন্টেন্ট যেটা আছে যে কন্টেন্টের উপর বেস করে আপনি বলছেন কিনা, সেটার উপর বেস করে আপনি আসলে কিছু লিখছেন কিনা, হ্যাঁ, এই জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া। এবং সেই সাথে কিছু যে ফর্ম থাকে আপনি আসলে কিভাবে জিনিসটা লিখবেন। আমরা যখন লিখতে যাই আমার এসে ক্ষেত্রে আসলে 4 রকমের একটা ফর্ম থাকে বা 4 রকম আমরা একটা সেগমেন্ট বা প্যারাগ্রাফ করা উচিত। প্রথমটা যেরকম ইন্ট্রোডাকশন, দেন বডি 1, দেন বডি 2, তারপর সবশেষে কনক্লুশন আসে। তারপর ধরুন আবার কিছু ক্ষেত্রে ওয়ার্ডের কিছু লিমিটেশনস থাকে। হ্যাঁ, এসের ক্ষেত্রে যেরকম হচ্ছে আপনার 200 থেকে 300 মধ্যে লিখতে হয়। আবার ধরেন সামারাইজ রিটেন টেক্সটের ক্ষেত্রে আপনার ধরেন 75 ওয়ার্ডসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তো এই ব্যাপারগুলো থেকে থাকে স্কোরিং গেটকিপার্সের মধ্যে। এবং থার্ড যেটা সেটা হচ্ছে ইন্ট্রিগেটেড স্কিলস। আপনি যেই
এক্সামটা দিচ্ছেন, হ্যাঁ, যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স আসতেছে, আপনি অ্যাটেম্প নিচ্ছেন, এখানে আসলে মাল্টিপল স্কোর আপনার এখানে অ্যাড হচ্ছে। এখানে আপনি ধরেন স্পিকিং একটা সেগমেন্ট থেকে আপনার লিসনিং এখানে আপনার স্কোর অ্যাড হচ্ছে। আবার ধরেন একটা রাইটিং এর যেটা আছে সেটাতে আপনার রিডিং এর ক্ষেত্রে আপনার এখানে স্কোর অ্যাড করতেছে। তো এই এই পুরা জিনিসগুলাকেই আসলে মিলে আসলে যে ইন্টিগ্রেটেড স্কিলস যেটা, হ্যাঁ, এই জিনিসটাকে এভাবে আপনার ডিফাইন করা হয় আর কি। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি একটা স্কিলস প্রোফাইলসের একটা হচ্ছে গাইডেন্স দেওয়া আছে। এবং এখানে ধরেন এই চারটা যে মেজর স্কিলসকে আবার ধরেন আবার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু স্কিলসের মধ্যে ভাগ করা হয়েছে। এবং সেখানে কিছু আপনার বার গ্রাফ দিয়ে এখানে দেখানো হয়েছে যে আপনি আসলে কোনটাতে ভালো করেছেন, কোনটাতে আপনার আরও ফার্দার ইমপ্রুভমেন্ট দরকার। যদি আমরা নিচের দিকে দেখি, এখানে হচ্ছে আপনার স্কিলস প্রোফাইল ক্যাটাগরিতে আপনার ধরেন সিঙ্গেল স্কিলস কম্প্রিহেনশন দিয়ে কিছু কোয়েশ্চেন্স টাইপকে মিন করতেছে। এর মিনিংটা হচ্ছে ধরেন এই যে কোয়েশ্চেন্স টাইপগুলো আছে ওটা আসলে একটা সিঙ্গেল স্কিলসের ক্ষেত্রে বা একটা সিঙ্গেল মডিউল সেকশনের ক্ষেত্রে আপনার আসলে কন্ট্রিবিউশন রাখতেছে। প্রথমটা যদি দেখি সেটা হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন। এই জিনিসটা আপনার শুধুমাত্র লিসেনিং ক্ষেত্রে কন্ট্রিবিউট করে। আবার ধরেন রেসপন্ড টু সিচুয়েশনস, এটা আপনার শুধুমাত্র স্পিকিং এর ক্ষেত্রে আপনার ধরেন কন্ট্রিবিউশনস করতেছে। ঠিক একইভাবে রিডিং এর কিছু জিনিস আছে সেটা শুধুমাত্র রিডিং এর ক্ষেত্রেই আপনার ধরেন সিঙ্গেল স্কিলটাকে আপনাকে ডিফাইন করতেছে। তো ডান পাশে যদি আমরা দেখি, এখানে আরো আর কিছু অনেক কিছু স্কিলস প্রোফাইলসের ক্যাটাগরিগুলো আছে। যেমন এখানে প্রথম যেটা হচ্ছে ওপেন রেসপন্স, স্পিকিং অ্যান্ড রাইটিং। তো ডান পাশে আপনি যে কোয়েশ্চেন্স টাইপগুলো দেখতে পাচ্ছেন, ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার থেকে শুরু করে রাইট এসে, সামারাইজ রিটেন টেক্সট, সামারাইজ স্পোকেন টেক্সট, এই জিনিসগুলো আসলে আপনি ধরেন কতটুকু ওপেনলি বা বলতে গেলে কতটুকু ক্রিয়েটিভলি আপনি এটাকে স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন। হ্যাঁ, আপনি ধরেন স্পিকিং করার ক্ষেত্রে আপনি কতটুকু জিনিসটাকে একটু আপনার মতো করে জিনিসটা গুছায় বলতে পারতেছেন, বা রাইটিং ক্ষেত্রে কত সুন্দরভাবে আপনারা লিখতে পারতেছেন। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে বলা হয়ে থাকে। আবার কিছু জিনিস থাকে সেটা হচ্ছে ধরেন আবার ধরেন কিছু শর্ট এক্সটেন্ডেড, হ্যাঁ, দুইভাবে জিনিসটা করছে, সেটা হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রেও আছে, এক্সটেন্ড স্পিকিং এন্ড শর্ট স্পিকিং, আবার ধরুন রাইটিং এর ক্ষেত্রেও আছে। এবং এখানে যেটা শর্ট রাইটিং বলেন বা শর্ট স্পিকিং বলেন, শুধুমাত্র এইগুলোর উপর বেস করে আপনি বাম পাশে যে বার গ্রাফ দেখতে পাচ্ছেন, বার গ্রাফটাকে আপনার এখানে রিপ্রেজেন্ট করে থাকতেছে। তো সবশেষে যদি আমি মাল্টিপল স্কিলস কম্প্রিহেনশনগুলো দেখি, দেখেন এখানে যেগুলো আছে, রিপিট সেন্টেন্স, রিটেল লেকচার থেকে শুরু করে কিছু রাইটিং জিনিস, হ্যাঁ, সবশেষে আছে রাইট ফ্রম ডিকটেশনস। এই জিনিসগুলো একই সাথে আপনাকে দুইটা স্কিলসটাকে আপনাকে ডিফাইন করতেছে। যে রাইট ফ্রম ডিকটেশনস, এই জিনিসটা আপনার লিসেনিং অ্যান্ড রাইটিং দুইটার মধ্যে আপনাকে ইভ্যালুয়েট করতেছে। তারপর ধরেন প্রথমটা রিপিট সেন্টেন্স, এটা আপনার লিসেনিং আর স্পিকিং দুইটা ক্ষেত্রে আপনাকে একটা ইভ্যালুয়েশন করতেছে। তো মোটামুটি এইভাবে জিনিসগুলো একটু বর্ণনা করা আছে এখানে, এই যেখান থেকে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন কোয়েশ্চেন্স টাইপগুলো আপনার স্কিলস প্রোফাইলসের ক্ষেত্রে কোন জায়গায় আপনার ক্যাটেগরাইজ করা এখানে। মুভিং ফরওয়ার্ড, এখানে কিছু অ্যাডভান্স স্কোরিং মডেল নিয়ে আমরা কিছু এখানে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনার ধরেন কোয়েশ্চেন্সগুলোর যে স্কোরিং সিস্টেমটা আছে, বা ধরেন কোয়েশ্চেন্সগুলোর যে ডিফিকাল্টিগুলো আছে, সে কীভাবে জিনিসগুলোকে আমরা বুঝবো। এবং সেই সাথে ধরেন এই ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন্স টাইপগুলোর মধ্যে কিছু ওয়েটেজ সেট করা আছে, কীভাবে বুঝবো যে কোন জিনিসটা আপনার এক্সামগুলোতে আপনার ভালো পয়েন্ট অ্যাড করতেছে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে আপনার এখানে আপনি যখন কোয়েশ্চেন্স ডিফিকাল্টি বা স্কোরিং নিয়ে আলোচনা করতেছেন ডিফারেন্ট টেস্টে, আপনার কিছু প্রি রিকুইজিট টেস্ট দিয়ে আপনি নিজেকে একটু ইভালুয়েট করতে পারবেন। যে আপনি এটা মেইন এক্সামে বসার আগে আপনি ধরেন কিছু প্রি টেস্ট করে নিলেন এক্ষেত্রে। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, এখানে আসলে আপনার ওই যে ওয়েটেজগুলা নিয়ে এখানে আসলে আপনার আলোচনা করা হয়েছে, সবগুলা না, মানে কিছু কয়েকটা কোয়েশ্চেন্স টাইপগুলা নিয়ে। যেমন ফার্স্টে যেটা আছে হচ্ছে ডিসক্রাইব ইমেজ। পুরো এক্সামে এটা আসলে একটা ওভারঅল ওয়েট সে ক্যারি করতেছে 15%। এবং স্পিকিং সেগমেন্টে যদি বলে সেটা আসলে 31% সে আসলে ওয়েটেজটা ক্যারি করতেছে। তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে রাইট এসে, এটা আসলে পুরো এক্সামে সে 7% ওয়েট ক্যারি করতেছে এবং শুধু রাইটিং সেগমেন্টে 31। তো সিমিলারলি ধরেন রিপিট সেন্টেন্স বা সামারি রিটেন টেক্সট, রিড অ্যালাউড, এখানে ধরেন কিছু ওয়েটেজগুলো শেয়ার করা আছে আর কি, কে আসলে ওভারঅল কত, এবং হচ্ছে তার ইন্ডিভিজুয়াল যে স্কিলসগুলো আছে বা কমিউনিকেটিভ স্কিলসগুলো আছে সেখানে তার পার্সেন্টেজগুলো কীরকম করে থাকতেছে। মুভিং ফরওয়ার্ড, এখানে হচ্ছে আমরা ওভারঅল এখানে যত কোয়েশ্চেন্স টাইপগুলো আছে
হ্যাঁ, সবগুলো কোয়েশ্চেন্স টাইপগুলার আপনার একটা পার্সেন্টেজ এখানে আসলে আমরা মেনশন করেছি, দেখানোর চেষ্টা করেছি। তো আমরা সবাই জানি যে আপনার পিটি যে এক্সামগুলো হয় যে শুরুতেই হচ্ছে আপনার স্পিকিং রাইটিং এইটা একসাথে হয়, হ্যাঁ, এই টেস্টের ক্ষেত্রে। তারপর আপনার রিডিং পার্টটুকু আসে, তারপর আপনার একটা আবার একটু কিছুক্ষণ ব্রেক দিয়ে আপনার লিসেনিং পার্টটুকু শুরু হয়। তো এই স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে আমরা ধরেন সবগুলাকে আমরা যখন একটা 100% ধরে যখন আমরা একটা ক্যালকুলেশন করতেছি, তো সেখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট যেটা আমরা আগের স্লাইডে দেখে এসেছি সেটা হচ্ছে ডিসক্রাইব ইমেজ ওভারঅল 15% সে এখানে ক্যারি করতেছে, এবং শুধুমাত্র স্পিকিং এর ক্ষেত্রে সে এখানে 31%। এবং আরও যদি কিছু আপনি দেখি যেগুলো আসলে মানে একটা বড় একটা মানে বিগ পার্সেন্টেজ ক্যারি করতেছে, সেটা ধরুন হচ্ছে আপনার সামারাইজ গ্রুপ ডিসকাশনস, তো পুরো এক্সামের মধ্যে সে আসলে 9% ক্যারি করতেছে, যেখানে আবার আলাদা আলাদা সেগমেন্টে যদি দেখি সেটা হচ্ছে লিসেনিং এ 20%, আবার ধরেন স্পিকিং এর ক্ষেত্রে সেটা আবার 19%। তো এরকম বেশ কিছু আছে। আবার ধরেন এখানে ওভারঅলের ক্ষেত্রে কিছু জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার লেস দেন 1%, এবং সেটা আমরা লিসেনিং ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু, যেমন হচ্ছে হাইলাইট, ইনকারেক্ট সামারি, তারপর মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার, এগুলো কিন্তু লেস দেন 1% ওভারঅল এক্সামের ক্ষেত্রে, কিন্তু লিসেনিং ক্ষেত্রে সেটা আবার ধরেন অ্যারাউন্ড 2%-এর মতো ক্যারি করতেছে। তো মোটামুটি এই জিনিসটা দিয়ে আপনি বুঝতে পারবেন আর কি আসলে আপনাকে কোন কোয়েশ্চেন্স টাইপগুলাকে আপনার আসলে গুরুত্ব দেওয়া উচিত, হ্যাঁ, আপনার ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলসের ক্ষেত্রে। তো মুভিং ফরওয়ার্ড, এইখানে আমরা আসলে যেটা মিন করতে চাচ্ছি সেটা ধরুন হচ্ছে আপনার ওভারঅল স্কোর যেটা পাচ্ছেন, না এটা অ্যাকচুয়ালি একদম স্ট্রেট ফরওয়ার্ড, এটা আসলে অ্যাভারেজ না। এইটা আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আপনার এই ক্যালকুলেশনগুলো করা হয়ে থাকে। হুম, যেমন এখানে একটা বলা আছে সেটা হচ্ছে সামারাইজ রিটেন টেক্সট। হ্যাঁ, সামারাইজ রিটেন টেক্সটটা এবং শুধুমাত্র একবার কনসিডার করা হচ্ছে, যেমন ওভারঅল স্কোরের ক্ষেত্রে। এবং হচ্ছে এই যে ধরেন এই ওয়েটেজগুলো আছে, হ্যাঁ, এই ওয়েটেজগুলো ধরেন হচ্ছে আপনার কিছু এক্সটেন্ডেড রেসপন্স টাইপের যে কোয়েশ্চেন্সগুলো আছে, হ্যাঁ, তো সেই জিনিসগুলোকে ধরেন আপনার একটু রিলেট করতে হবে মোর হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ডের কিছু এক্সাম্পলের সাথে আর কি। মানে ধরেন এখানে জাস্ট একটা বলে দিলেন যে একটা অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা, সেরকম না, মানে একটু রিলেট করতে হবে, হ্যাঁ, ওভারঅল একটু আপনি এক্সাম্পল যখন দিবেন, তারপর ধরেন হচ্ছে আপনি যখন কোনো কিছু বলবেন, হ্যাঁ, তখন তাতে আমরা যেভাবে আমরা যেভাবে আমরা কমিউনিকেশনস করে থাকি, হ্যাঁ, সেই জিনিসগুলোকেই আসলে এখানে একটু আলোকপাত করে আপনাকে এখানে বলতে হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি যাই, এটা একটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে ধরেন আপনার বাম পাশে তো আপনার ওভারঅল আমাদের যত রকমের কোয়েশ্চেন্স টাইপগুলো আছে সেই জিনিসগুলো দেওয়া আছে, পাশাপাশি ডান দিকে আমার যে ইচ মডিউল যে আছে, ওই মডিউলের ক্ষেত্রে আমার এখানে ডেফিনেটলি কোয়েশ্চেন্সগুলো সেট করা আছে, এবং এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে একই কোয়েশ্চেন টাইপ এখানে আসলে বিভিন্ন জায়গায় আছে। এটার মানেটা হচ্ছে এই যে শুরুতে আমরা বলে এসেছিলাম যে এখানে মাল্টি স্কিল কম্প্রিহেনশন, এই জিনিসগুলোকে এখানে আসলে বোঝা যাচ্ছে। যেমন এই যে রাইট ফ্রম ডিকটেশনটাই যদি দেখি আমরা, হ্যাঁ, যদি আমরা জাস্ট রাইটিং সেগমেন্টে যেহেতু মাত্র চারটা আছে, চারটার সাথে আমরা বাকিগুলো যদি কম্পেয়ার করে দেখি যে রাইট ফ্রম ডিকটেশন সেটা রাইটিংয়েও আছে, আবার ধরেন লিসেনিংও আছে। আবার ধরেন সামার স্পোকেন টেক্সট, এটাও সেম ভাবে রাইটিংও আছে, লিসেনিংও আছে। কিন্তু যদি আমরা সামার রিটেন টেক্সট যদি দেখি সেটা আবার রাইটিংয়ে আছে, আবার ধরেন রিডিংয়ের ক্ষেত্রেও আছে। আবার সোললি রিডিংয়ের যদি বলেন যে একমাত্র কোয়েশ্চেন্স টাইপ যেটা শুধুমাত্র রিডিংয়ের ক্ষেত্রেই আছে, সেটা ধরেন রাইট আছে, যেটা একটা ভালো পার্সেন্টেজ ক্যারি করতেছে, এবং এটা শুধুমাত্র আপনার রাইটিংয়ে আপনার স্কোরটাকে ইমপ্রুভ করতেছে বা স্কোরের মধ্যে আপনার কন্ট্রিবিউশন রাখতেছে। তো একইভাবে ধরেন হচ্ছে এরকম লিসেনিং স্পিকিং এর মধ্যেও অনেকগুলো এখানে কমন আছে আসলে। স্পিকিং ক্ষেত্রে এখানে আসলে যেগুলো আছে এই মানে স্পিকিং মডিউল ক্ষেত্রে যেগুলো দিয়ে তার আসলে ম্যাক্সিমামই আসলে এটা লিসেনিং এ একটা তার ছোট বড় কিছু একটা পার্সেন্টেজ সে একটা ক্যারি করে থাকে এখানে। তো মোটামুটি এরকম যে আসলে এখানে যে যে ডেফিনেট কোয়েশ্চেন্স টাইপগুলো আছে, হ্যাঁ, ওরা আসলে কিভাবে একটার সাথে একটা কোরিলেটেড, এবং ওভারঅল তারা আসলে কিভাবে একটা কন্ট্রিবিউশন করতেছে, এই জিনিসগুলোকে আসলে এখানে বলা আছে আর কি। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, আমরা এখন ডিসকাস করব কিছু মিথস নিয়ে। হ্যাঁ, আমরা যে শুরুতে বলেছিলাম যে এরকম 9 রকমের মিথস আছে, হ্যাঁ, ওই মিথসগুলো নিয়ে একটু আমরা এখন ডিসকাস করি। তো প্রথম মিথ যেটা সেটা হচ্ছে এখানে ওভারঅল অ্যাভারেজ মিথ। ওভারঅল অ্যাভারেজ মিথ বলতে যেটা বলতে চাচ্ছে যে এখানে আপনি যে এভারেজটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এই এভারেজটা একদম সরাসরি একদম
কোয়েশ্চেনের সাথে ডিরেক্টলি কন্ট্রিবিউট করে আপনার এই জিনিসটাকে তৈরি করছে না। হ্যাঁ, এখানে ধরেন যে এভারেজটা আমি যদি মানে সরাসরি যদি বলি, আমরা নর্মালি জানি ধরেন 5 5 5 এভারেজ করলে তো আপনার 5ই হবে। এখানে আসলে জিনিসটা আসলে ওয়েটেজটা ওরকম না, আপনাকে একটা আসলে একটা ধারণা দেয়। আসলে ধরেন যে পার্সেন্টেজ যেটা বলে আসে যে 4%, ধারণা দিচ্ছে যে ওভারঅল এক্সামের মধ্যে আপনি এরকম 4%-এর মতো হচ্ছে আপনার এখানে একটা ওয়েট ক্যারি করবে বা একটা একটা এভারেজ স্কোর করবে। বাট এটা আসলে অ্যাকচুয়াল পিটি থেকেই ও আসলে পুরো জিনিসটা একদম ওভাবে ডিফাইন করা থাকে, যেটা ক্ষেত্র বিশেষে কিছুটা ভ্যারি করতে পারে। তো ধরেন হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন একদম হুবহু সেম ওভারেজ সেম এভারেজ মিন করতেছে, ব্যাপারটা আসলে এরকম না। তো সেকেন্ড মিথ যেটা সেটা হচ্ছে ধরেন হচ্ছে পারফেক্ট অল 90s মিথ। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে ধরেন আগে পিটির ক্ষেত্রে যে স্কোরিংটা যেভাবে করা হতো, হ্যাঁ, আউট অফ 90-তে ধরেন হচ্ছে যে চারটা মডিউল, হ্যাঁ, বা চারটা যে আপনার সেগমেন্ট আছে, চারটা সেগমেন্টের ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার একদম একটা একটা সেম মার্কস সেট করা থাকলো, যে এই সেট অফ মার্কস ক্রস করলে আপনি ধরেন হচ্ছে অন্য প্রফিসিয়েন্সির ইকুইভ্যালেন্ট পাবেন, সিএলভি 9 10 8 এরকম। বাট এখন কিন্তু ওখান থেকে পিটি একটু সরে এসছে, পিটি আসলে এখন তার স্কোরিংটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সেট করছে। তো দেখা যায় যে ধরুন হচ্ছে আপনার কেউ আপনার সবগুলোতে 90 পায় নাই, কিন্তু কিছু স্পেসিফিক সেগমেন্টে আপনার ধরেন হচ্ছে অ্যারাউন্ড 90 পেয়েছে, আর কিছু সেগমেন্টে ধরেন হচ্ছে ধরেন 80-র একটু কম বেশি পেয়েছে। বাট দেখা যাবে যে তার এভারেজ করার পরে বা তার ওভারঅল স্কোরটা তো 90 আসতেছে, মানে পিটি তার হচ্ছে এখন এই পুরো জিনিসটার যে ইভ্যালুয়েশনটা এটা একটু ডিফারেন্ট ওয়েতে এখন হচ্ছে মেজার করে থাকে আর কি, নতুনভাবে। তো 3 নম্বর মিথ যেটা সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল বার স্কেলস। আমরা যেটা স্কিল অ্যানালাইসিসে দেখেছি যে ডান পাশে, হ্যাঁ, কিছু যে বার সেট করা ছিল, বার যে ব্লু কালারের বার যেটা থাকে, তো এটা আসলে একদম ফুল হওয়া মানে যে একদম 100% মানে কেউ একজন বলতে পেরেছে বা এখন হচ্ছে 100% লিখতে পেরেছে, তার ওরকম ইমপ্রুভমেন্ট ছিল, ব্যাপারটা ওরকম না। মানে এখানে ধরেন যেটা মিন করে সেটা হচ্ছে হ্যাঁ সে এটাতে ভালো করেছে, বাট জিনিসটা এটা না যে ধরো একদম পুরো 90 আউট অফ 90 বা একদম ফুল 100% সে অ্যাচিভ করেছে। ঠিক আছে, তো একইভাবে ধরেন হচ্ছে যখন এই বারের যখন কোন মাঝামাঝি থাকে, এটা একদম সরাসরি 50% বলা যাবে না। এটা আসলে ওরা পুরো জিনিসটাকে একটু ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইসিস করে। বাট হ্যাঁ, এটাতে বোঝা যাবে যেটাতে আপনার ধরেন ফুল একটা ব্লু কালার পাচ্ছেন, আর যেটা দেখতে পাচ্ছেন যে ফুল 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 ব্লু কালার হয় নাই, মানে ধরুন হচ্ছে 50% বা 75% হয়েছে, এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে আপনার ওগুলাতে এখনো স্টিল একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। দেয়ার ইজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট, টু গেট গুড স্কোরস ইন ইমপ্রুভিং দ্যাট স্পেসিফিক স্কিলস। পরের মিথগুলোতে যদি আসি, যেমন 4 আর 5 যদি একসাথে বলি, সেটা হচ্ছে আপনার ধরেন প্রেডিক্টিং স্কোরস। হ্যাঁ, এখানে ধরেন কিছু ওয়েটিং টেবিলসের কিছু ইন্ডিকেটিভ দেওয়া আছে, হ্যাঁ, যেটা আসলে সরাসরি আপনার ওইভাবে স্কেলিং পয়েন্টগুলোতে আপনার ট্রান্সলেট করে না। হ্যাঁ, যে যা অ্যালগোরিদমটা একটু ডিফারেন্টভাবে এখানে আসলে একটু সেট করা আছে। হ্যাঁ, তো ওয়েটেজটা আসলে আপনাকে একটা ধারণা দিচ্ছে, বাট আপনি সরাসরি জিনিসটাকে আপনি আবার ওভাবে ক্যালকুলেট করে এখানে আপনি বসাতে পারবেন না। তো 6 নম্বর পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, 6 নম্বর পয়েন্টটাতে আমরা জানি যে আছে পিটিইতে কিন্তু আবার কিছু নেগেটিভ মার্কিং আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার এমসিকিউ। হ্যাঁ, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যেটা মাল্টিপল আনসার যেটা আছে, সেটা ধরুন আপনার যদি ভুল আনসার হয়ে থাকে সেখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং চলে আসে -1। আবার ধরুন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস, এখানে আপনার ধরুন কিছু নেগেটিভ পয়েন্ট চলে আসে। তো এই নেগেটিভের মিনিংটা হচ্ছে ধরেন আপনার কথা কথা কোয়েশ্চেন্সের মধ্যে আপনার 3টা আনসার ছিল, হ্যাঁ, আপনি 2টি আনসার কারেক্ট দিয়েছেন এবং একটি আনসার ভুল দিয়েছেন, তাহলে 2 - 1 এরকম করে 1 পাবেন। কিন্তু যদি এরকম হয় ধরেন যে যে 3টে আনসার আছে, 3টে আনসার 3টি আপনি ভুল দিয়েছেন, হ্যাঁ, তাহলে তো আপনার -3 হওয়ার কথা। জিনিসটা আসলে এরকম হয় না, মানে 0-র নিচে আসলে কখনো হবে না। বাট আপনি কোনো ভুল আনসার দিলে সেটা আপনার পজিটিভটাকে আপনার ধরেন 0 পর্যন্ত নিয়ে আসতে পারে, এতটুকু। আহ, আচ্ছা, পরবর্তী মিথগুলো যদি দেখি, সেটা হচ্ছে ধরেন 7 নম্বর মিথ যেটা আসলে হচ্ছে ধরেন কিছু সিলেক্টিভ প্র্যাকটিস। হ্যাঁ, যেটা লোকজন যেটা করে সেটা হচ্ছে কিছু সেকশনাল কিছু মক দিয়ে থাকে, ধরেন স্পিকিং খারাপ, হ্যাঁ, শুধু স্পিকিংটা কন্টিনিউ করতে থাকে, রাইটিং খারাপ, শুধু রাইটিং কন্টিনিউ করতে করতে থাকে। আসলে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মানে ট্রু অ্যাসেসমেন্টটা আপনি আসলে পাবেন যখন আপনি একটা ফুল একটা টেস্ট বা ফুল একটা মক যখন আপনি কমপ্লিট করবেন। হ্যাঁ, তাহলে আসলে বোঝা যাবে যে আপনার ওই স্পেসিফিক সময়ের মধ্যে আপনি আসলে এই পুরা এক্সামের মধ্যে আপনি আসলে কিভাবে একটা ওভারঅল পারফর্ম করেছেন। হ্যাঁ,
যখন ছোট ছোট সেগমেন্টে যখন পরীক্ষা দিবেন তখন দেখা যায় যে ভালো স্কোর পাওয়া যায়, কিন্তু যখন একটা বড় পরিসরে, হ্যাঁ, যখন দেয়া মানে এক্সাম দেওয়া হয় তখন অ্যাকচুয়ালি বোঝা যায়। এই জিনিসটাকে আমরা কম্পেয়ার করতে হবে ধরেন ক্লাস টেস্টে, তো অনেকে থাকে যে এরকম ধরেন ক্লাস টেস্ট খুব ভালো করে, বাট যখন আছে একদম মেইন এক্সাম দিতে যায় তখন দেখা যায় যে পুরা ওভারঅল মেইন এক্সামে মানে সে একটু তার পারফরমেন্স একটু ডিগ্রেড করতে পারে, হ্যাঁ, সব কিছু ম্যানেজ করতে গিয়ে। আহ 8 আর 9 নাম্বার বিলিভ যেটা, সেটা হচ্ছে আসলে রিস্কোরিং এর লজিকটা আর কি। যে আমরা যে এখানে যে পিটিতে যে টেস্টটা দেওয়া হয়, এখানে হচ্ছে একটা হিউম্যান ইন্টারভেনশনের একটা ব্যাপার থাকে এবং কিছু হিউম্যান জাজমেন্টের ব্যাপার থাকে। বাট এই ব্রেস কোডটা আসলে মিনিংটা এমন না যে ধরেন এটা আসলে যে অরিজিনাল যে এআই স্কোরটা থাকে, হ্যাঁ, যে এআই স্কোরটা যে একদম ভুল, ব্যাপারটা ওরকম না। মানে এআই এর মতো স্কোরিং করে থাকে, বাট এখানে ধরেন হচ্ছে কেউ যদি রিস্কোরিং করতে চায়, হ্যাঁ, রিস্কোরিং জন্য কেউ যদি অ্যাপ্লাই করে, তখন একটা হিউম্যান উনি ওভারঅল চেক করে দেখে যে এখানে আসলে তার স্কোর যেটা এআই দিয়েছে সেটা ঠিক ছিল কিনা। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদের এই পোস্ট রেজাল্টের একটা সার্ভিস জার্নি আর কি। যে আমরা কোনো একটা এক্সাম দেওয়ার পরে, হ্যাঁ, এক্সাম অ্যাটেন্ড করার পরে আমরা যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করে থাকি, সেক্ষেত্রে ধরুন আমরা একটা টেকনিক্যাল রিভিউর জন্য কিন্তু একটা কমপ্লেন রেজ করতে পারি। ঠিক আছে, কারণ ধরুন আপনি যখন এক্সাম দিচ্ছেন কোনোভাবে দেখতেছেন যে আপনার ধরেন ঠিক মতো ক্লিক করতেছেন, কাজ করতেছে না, অথবা কোনো সাউন্ড আসতেছিল না, এরকম মানে কোনো একটা প্রবলেম ফেস করছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ধরেন ইজিলি আপনি একটা টেকনিক্যাল রিভিউ নিতে পারেন। এবং যদি দেখা যায় যে সেটা হচ্ছে আপনার এই টেকনিক্যাল রিভিউ যেটা নিয়েছেন, হ্যাঁ, যেটা আসলে কারেক্ট ছিল, ওরা যখন এটা চেক করে দেখবে তখন কিন্তু আপনাকে একটা ওই রিফান্ড দিয়ে দিবে এগুলা। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ধরুন হচ্ছে হিউম্যান রেস স্কোর। হ্যাঁ, তো আপনার এই এক্সাম দেওয়ার পরে আপনার ধরেন হচ্ছে যদি আপনি কোনো যদি হিউম্যান যদি আপনার এটা চেক করে থাকে, ওদের যদি মনে হয় যে আপনার আনসারগুলো ছিল একটু রোবোটিক, হ্যাঁ, সে যদি এরকম চেক করে তাহলে কিন্তু হিউম্যান চেক করে আপনার স্কোরটাকে ডিডাক্ট করতে পারে। অথবা ধরুন আপনি যদি রিস্কোরিং এর জন্য করে থাকেন, যদি অ্যাপ্লাই করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ধরেন হিউম্যান চেক করে সে কিন্তু আপনার স্কোরটাকে ডেভিয়েট করতে পারে, এবং সেটা হচ্ছে আপনার কমতেও পারে, বাড়তে পারে, অথবা সেমও থাকতে পারে। ও দেন দ্য থার্ড ওয়ান, সেটা হচ্ছে আপনার অ্যাপিলের প্রসেসটা। আপনি ধরেন এখানে যে যেটা বলা হয়ে থাকে আর কি, ধরেন এখানে যেটা আমরা টেস্ট করে থাকি, যে হিউম্যান ইন্টারভেনশন করে থাকে, এখানে আসলে এই টেকনিক্যাল রিভিউ বলেন বা হিউম্যান ইন্টারভেনশন বলেন, এই সব কিছুর পরে আপনার ধরেন একটা আপিল করা হয়ে থাকে। ঠিক আছে, এই আপিলের মধ্যে দিয়ে ওরা আসলে চেক করে দেখে যে এখানে আসলে যে যে জিনিসটা করা হয়েছিল, হ্যাঁ, যে ওরা জাজমেন্ট টাইপের বলতে পারেন, যে জাজমেন্টটা আসলে এখানে ঠিক ছিল কিনা। পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে আসলে যে এই যে হিউম্যান স্কোরিং, স্কোরিং বলে থাকে, আসলে এই জিনিসটা আসলে কিভাবে করা হয়ে থাকে, হ্যাঁ, এবং এটা নিয়ে লোকজন একটু মাঝে মাঝে খুব ওয়ারিড যে আসলে হিউম্যান স্কোরিং করার ফলে ধরেন আমার আসলে কিভাবে বলা উচিত, যেহেতু একজন এখানে চেক করতেছেন। তো এই রিস্কোরিং মেথডটা অ্যাকচুয়ালি কন্ডাক্টেড করা করা হয় যে কিছু এক্সপার্ট হিউম্যান রেটার্স দিয়ে, যেখানে আসলে কোনো এআই রেটেড কেউ থাকে না, এবং কিছু ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট লোক এখানে রেট করে থাকে। এখন এখানে একজন থার্ড এক্সপার্ট থাকে, হ্যাঁ, যারা এই পুরো জিনিসটা কিছু অ্যাডজাস্ট করে থাকে। কারণ দুইজন দুই রকমভাবে রেট দেওয়ার পর আসলে একজন তৃতীয় পক্ষের দরকার আছে, হ্যাঁ, যিনি আসলে এটা চেক করে থাকে যে আসলে দুইজনের মার্কিং ঠিক আছে নাকি, এবং একটা এরকম অ্যাভারেজ করে, বা ধরেন যিনি থার্ড থাকে উনি ডেফিনেটলি আগের দুজনের চাইতে এক্সপার্ট, হ্যাঁ, তো অনুভব জিনিসটা এভালুয়েট করে হচ্ছে আপনার স্কোরটাকে ফাইনাল করে থাকে। এবং হচ্ছে এই যে আউটকামটা, এই আউটকামের মধ্যে হচ্ছে ধর ডিফারেন্ট ডিফারেন্ট স্কোর চলে আসতে পারে, কারণ যেহেতু একটা হিউম্যান এখানে ইন্টারভেনশন চলে এসছে, ওনারা চেক করে থাকে।